বন্দনামন্তে মঙ্গলক। নমো তচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের ধাতুকতা আলোচনা ক্লাস। বলতে বন্দনা মঙ্গলক। বন্দনা বলতে মঙ্গলক। উপাসক আরম্ভ করেন। আচ্ছা, অভিধর্ম পিটক 7 খণ্ডে বিভক্ত, যথা ধর্ম সঙ্গিনী, বিভঙ্গ, ধাতুকতা, উদ্গত প্রয়ক্তি, কথাবস্তু, যমক এবং পট্টান। প্রকৃতপক্ষে ধর্ম সঙ্গিনী গ্রন্থে অভিধর্মের বিষয়বস্তু উপস্থিত করে উহাকে অন্যান্য গ্রন্থে বিস্তারিত আলোচনা করে পট্টানে সমাপ্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে ধর্ম সঙ্গিনী গ্রন্থের মধ্যেই এখানে কি পাট্টানের বিষয় লেখা ছিল বলতে? সবকিছু ছিল তো টুকটাক, মোটামুটি সারাংশ আলোচনা সবকিছু ছিল, আমরা বুঝি নাই আর কি। হয়তো আমরা না, এগুলা সবগুলো ছিল তো প্রত্যেক ভূমিকার মধ্যে। ওই যে অভিধর্ম পিটকের মানে কোন কোন বই কতটা, এগুলো সবগুলো লেখা ছিল। না, ওইটা না তো, বলা হচ্ছে ধর্ম সঙ্গিনী গ্রন্থে অভিধর্মের বিষয়বস্তু উপস্থিত করে, মানে মূল বিষয়গুলো ওই ধর্ম সঙ্গিনী গ্রন্থে লিখছে বলা হচ্ছে, এবং অন্যান্য গ্রন্থ যেগুলো আছে এগুলো বিস্তারিত আলোচনা করছে আর কি, এটা বলতেছে। আমরা পাঠানের সংক্ষিপ্ত আলোচনা অট্টকথার অট্টকথার মধ্যে পেয়েছিলাম না? হ্যাঁ, এটা ঠিক আছে। সম্পূর্ণ বিষয়গুলো এই ধর্ম সঙ্গিনীতে আছে। যাক, তাই ধর্ম সঙ্গিনী অভিধর্ম পিটকে শুধু প্রথম বই নয়, ইহা অভিধর্ম আলোচনার প্রাথমিক বইও বটে। এটা ঠিক আছে। মনোজগতের জটিল, দুর্বোধ্য এবং চৈতসিক বিষয়কে শ্রেণীকরণ করে 22টি দিক এবং 100টি দিক নামক মাতিকার সাহায্যে ধর্ম সঙ্গিনী গ্রন্থে অভিধর্মের প্রাথমিক আলোচনার সূত্রপাত করা হয়েছে। ঠিক, আমরা এগুলো বুঝতে সময় লাগছে অনেক। দিক আর দুঃখ। আচ্ছা, অভিধর্ম শিক্ষার মাতিকা সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। মাতিকা মাতিকা বলতে ওই যে প্রথম সারাংশ। আমাদেরকে অট্টকথা পড়ার সময় যেমন চিত্ত চৈতসিক এগুলো সব মুখস্থ করতে বলা হয়েছিল না? এগুলো হচ্ছে যে মাতিকা সদৃশ্য। এগুলো যেমন না জানলে, এগুলো যেমন প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের সুকুমার বাবু আবৃত্তি করে করে দিয়েছে, যে এইগুলো মাতিকার কাজ করেছে। মূল কেন্দ্র আর কি ওইটা। আচ্ছা, মাতিকা মানে মূল কেন্দ্র। এটা এটা বোঝা যাচ্ছে এখানে বেসিক। মাতিকা বলতে এখানে বেসিকটা কি? বেসিক। হ্যাঁ, ধর্ম সঙ্গে নিতে মাতিকা ছিল তো। অবশ্যই মাতিকা ছিল, আমরা তো মাতিকা প্রথম বুঝি নাই, সেটা বলতেছি আর কি।
মাতিকা বোঝার কোনো উপায় নাই, মাতিকার বিশ্লেষণ পড়লে তো বুঝে যাবে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের মূল দর্শন অনিত্য, দুঃখ এবং অনাত্মাকে জগতে সত্যগণের উৎপত্তি, বিলয়ের ঘটনা, প্রবাহের ব্যাখ্যায় রূপের স্বভাব ও আচরণকে বিচার বিশ্লেষণ করে জগতে সত্যগণের উৎপত্তি, বিলয়ের ঘটনা, প্রবাহের ব্যাখ্যায় রূপের স্বভাব ও আচরণকে বিচার বিশ্লেষণ করে অভিধর্ম পিটকে মাতিকা পদ্ধতি গৃহীত হয়েছে। আচ্ছা, জয় আর কি মফরিদ্দিনে পেজ হচ্ছে গ। বৌদ্ধ ধর্মে অভিধর্ম আলোচনা মূলত বিশ্লেষণাত্মক। মাতিকা পদ্ধতিতে বিশ্লেষণের ধারা নিয়মতান্ত্রিক এবং সুস্পষ্ট রূপে প্রকাশক। আচ্ছা, অভিধর্ম আলোচনাটা মাতিকা পদ্ধতি মানে বিশ্লেষণ করছে, এটাই তো নাকি? আচ্ছা, ওই মাতিকা একটা বিষয়সূচি হিসেবে গৃহীত হয়েছে। তাই মাতিকার পূর্ব পরিকল্পনা ও সূত্রের অধীনে অভিধর্ম বিষয়ের বিচার বিশ্লেষণ সীমাবদ্ধ। ও আচ্ছা, মাতিকার পূর্ব পরিকল্পনা ও সূত্রের অধীনে অভিধর্ম বিষয়ের বিচার বিশ্লেষণ সীমাবদ্ধ। মাতিকার মূল পরিকল্পনা বা কাঠামোতে বর্ধিত হয়ে অভিধর্মের আলোচ্য বিষয়গুলি একটা পরিপূর্ণ রূপ ধারণ করে। ফলত যদিও মাতিকা একটা বিষয়ের সূচি হিসেবে গৃহীত হয়েছে, প্রকৃতপক্ষে মাতিকা তাহা নহে। মাতিকা অভিধর্ম আলোচনার কেন্দ্রীয় অংশ এবং মাতিকা অভিধর্ম আলোচনার কেন্দ্রীয় অংশ অথবা বিশ্লেষণাত্মক অবকাঠামোর ধারা, যাহা হতে পরবর্তী আলোচনা বর্ধিত আকার ধারণ করে। মাতিকা অভিধর্ম আলোচনার কেন্দ্রীয় অংশ অথবা বিশ্লেষণাত্মক অবকাঠামোর ধারা, যাহা হতে পরবর্তী আলোচনা বর্ধিত আকার ধারণ করে। তদুপরি ত্রিপিটকের বিষয় আবৃত্তি করার জন্য প্রাচীন এবং ঐতিহ্যগত মাতিকা শিক্ষার্থীদের উপাদানের স্থিতিশীল উৎস হিসেবে কাজ করে। ত্রিপিটকের বিষয় আবৃত্তি করার জন্য প্রাচীন এবং ঐতিহ্যগত মাতিকা শিক্ষার্থীদের উপাদানের স্থিতিশীল উৎস হিসেবে কাজ করে। এই কারণে আমাদের মাতিকার শিক্ষার্থীও লাগবে। তাইলে মাতিকা সম্পর্কে আরেকটু বিস্তৃত, ওই আমরা যেমন ধর্মপদ অট্টকথার ধর্মপদের গাথাগুলো পাইছি না, গাথার আদলে গাথার বহু ব্যাখ্যা গুপ্ত সুপ্ত থাকে না, কিন্তু আমরা আমাদের শুধু গাথাটা মনে রাখলে গাথার পুরো সারাংশগুলো পরবর্তীতে যখন তখন আমাদের মনে থাকে। ঠিক অভিধর্মের মধ্যে মাতিকাইও এমন একটা কাজ করে, এটাই বোঝানো হচ্ছে এখানে। এইখানে মধ্যে আবার মাতিকাটা মনে হয় আপনার স্কন্ধ হিসেবেও মনে হয় ইয়ে আছে নাকি? মাতিকা অভিধর্মে যে কত ৮২,০০০ ধর্মস্কন্ধ আছে না, ৮২,০০০ ৪১,০০০
ওইটা মানে ওইখানে কাজ করবে স্ক্যান হিসেবে নাকি কি জানি। সংক্ষিপ্ত মূল ভাব, মাতিকা মানে সংক্ষিপ্ত মূল ভাব, তারপরে পরবর্তী অংশগুলো হচ্ছে যে বিস্তারিত। হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে বিস্তারিত এখানে বসতে পারছে সেটা। ওইটা পরবর্তী আলোচনা বর্ধিত আকার ধারণ করে। মূল ওইটা হচ্ছে মাতিকা, তারপর ওইটার উপরে ইয়ে হচ্ছে আলোচনা হচ্ছে। যাও, আচ্ছা। ঐতিহ্যগত মাতিকা শিক্ষার্থীদের উপাদান হিসেবে কাজ করে এবং শিক্ষার্থীদের অভিধর্ম উপলব্ধি করতে এবং অভিধর্ম আলোচনা গবেষণা করতে উপকৃত করে। তাই মাতিকার যথেষ্ট ইয়ে আছে। 7 খণ্ড অভিধর্ম পিটকে প্রত্যেক খণ্ডে নিজস্ব মাতিকা আছে। আচ্ছা, মোহ বিচ্ছেদানি অর্থাৎ পালি টেক্সট সোসাইটি কর্তৃক 1961 খ্রিস্টাব্দে মুদ্রিত নামক অর্থকথায় মাতিকা সম্বন্ধে বিশদ ব্যাখ্যা আছে। আচ্ছা, কাশ্যপ স্থবির তার শিষ্যদের একান্ত অনুরোধে এই পুস্তিকা প্রণয়ন করেন। মূল পাঠ। ব্রহ্মদেশে 9টা কনিষ্ঠাঙ্গুল হাত বইয়ের একটা বই হিসেবে গণ্য। 9টা কনিষ্ঠাঙ্গুল হাত বইয়ের অর্থাৎ 9 লিটল ফিঙ্গার্স ম্যানুয়ালস। এটা কি মহাবিচ্ছেদানি? এই বইটা কি আমাদের চ্যাট জিপিটি বের করতে পারবে নাকি পারবে না? আমাদের ইয়াসি কিনা দেখলে ভালো হবে, কারণ এটা আমাদের শ্রোতা কাশ্যপ স্থবির শিষ্যদের জন্য বের করছে বলতেছে। একটু মহাবিচ্ছেদানি আচ্ছা, তোমরা বইটা বের করতাম। হ্যাঁ, সম্ভব দিই না রে। মোহ বিচ্ছেদানি অর্থকথা মাতিকা। খ্রিস্টীয় 13শ শতাব্দীর প্রথম দিকে দাক্ষিণাত্যের চোল প্রদেশের নাগানন বিহারে ইহা খুব সম্ভবত রচিত হয়েছিল। তাহলে এখানে সব বইয়ের মাতিকাগুলো একসঙ্গে আছে। কোথায় বলতে? মহাবিচ্ছেদানির মধ্যে। মহাবিচ্ছেদানির মধ্যে, হ্যাঁ। এটা পুস্তিকা বের করছে আমাদের কাশ্যপ স্থবির শিষ্যদের জন্য বানতে। এটা মানে একটা কাজ দেবে আর কি। এটা তো সে কারণে আমি দেখতেছি এটা আছে কিনা, ওরা ওদের বের করতে পারবে কিনা। মূল পাঠ ধর্ম সংহিতাতে পাঠ্যান পর্যন্ত সকল অভিধর্মের অতি প্রয়োজনীয় সংক্ষিপ্ত বই। মানতে কি বলেন, তো লাগবে মনে হয় নাকি? এটা ওই তো এটার বিপরীতে আমাদের যেটা আমরা পড়ছি যে অট্টকথা পড়ছি যে অভিধর্ম অর্থকথা। হ্যাঁ, আমরা এই ধাতুকথা গ্রন্থের প্রথম দিকে ধাতুকথার মাতিকা সময়ের বিশেষ পরিচয় দিয়ে মাতিকার গণনা শ্রেণীকরণ উল্লেখ করেছি। ধাতুকথা পাঠ করতে গেলে সর্বপ্রথম এই মাতিকা সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। তাই মাতিকা বারবার পড়তে হবে এবং প্রয়োজন বলতে মুখস্থ করতে হবে। এই তো ওই ইয়ার মতো আপনি একটু আগে যেটা বলছেন, আপনি মাতিকার বিষয়বস্তু এবং গণনা শ্রেণীকরণ আমি মূল পাঠ্যান ছেদ ও নারদ লিখিত ডিসকোর্স অন এলিমেন্টস নামক ইংরেজি গ্রন্থতে বাংলায় অনুবাদ করেছি। ও আচ্ছা, মাতিকার বিষয়বস্তু বলে কিন্তু ওখান থেকে অনুবাদ করছে বলছে। ধাতুকথা গ্রন্থ ছাড়া ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থে ধাতু সম্বন্ধে বিশদ ব্যাখ্যা আছে। সূত্র পিটকের অন্তর্গত দীর্ঘ নিকায়ে এবং মধ্যম নিকায়ে সতীপট্টান সূত্রে ধাতু মনসিকা নামক অধ্যায় আছে।
তাহা ছাড়া মধ্যম নিকায়ে মহাহত্তি পদপম সূত্রে মহাহত্তি পদপম সূত্রে ঠিক আছে, ধাতু বিভঙ্গে এবং রাহুলবাদ সূত্রে ধাতু সম্বন্ধে আলোচনা আছে। সংযুক্ত নিকায়ে ধাতু সংযুক্ত বলে একটা অধ্যায় আছে। অভিধর্ম পিটকে বিভিন্ন গ্রন্থে ধাতু বিভঙ্গ এবং যমক গ্রন্থে ধাতু যমক নামক অধ্যায়ে ধাতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, ধাতু কথা গ্রন্থে 14টা পরিচ্ছেদে ধর্ম সঙ্গিনী 22টি তিক এবং 100টা 2 মাতিকা সহ মোট 371টা ধর্মস্কন্ধ। তাহলে ভালো হয়েছে, ধর্ম সঙ্গিনী বিষয়গুলো আসবে বলতে এখানে। আয়তন ও ধাতুতে শ্রেণীকরণ করা হয়েছে এবং উহাদের সম্প্রয়োগ ও বিপ্রয়োগ দেখানো হয়েছে। বাদে আমরা মনে হয় এবার ওই সম্প্রয়োগ বিপ্রয়োগ একটু ভালো করে দেখে নেবো, যেহেতু আমাদের চ্যাট জিপিটি আছে না, তাহলে আর একটু বিস্তারিত ইয়ে হবে। আচ্ছা, ধাতু বলতে যারা নিজ নিজ স্বভাব ধারণ করে তাদের বোঝায়। আত্মানু স্বভাবাং দারেন্তি তি ধাতুয় দারেতি। আচ্ছা, ধাতুকে আর ভাঙানো যায় না বা অন্য কোনো পরিবর্তন করা যায় না। ধাতু বলতে কোন বস্তুর গুণবাচকত্ব নির্দেশ করে, তাই প্রকৃতপক্ষে ধাতু বস্তুর শূন্যতা নির্দেশ করে। আমাদের দৃশ্যত বস্তু যেহেতু ধাতু নিয়ে গঠিত, পারমার্থিকভাবে আমি তুমি সে পাহাড় পর্বত স্ত্রী পুরুষ প্রভৃতি শূন্যতা নির্দেশ করে, কারণ একমাত্র শাশ্বত এবং অসংস্কৃত নির্বাণ ব্যতীত ধাতু সমূহ সকল জরাজরের মৌলিক উপাদান। এটা তো বুঝে গেছে সবার না বলতে। ধাতু সমূহ স্থায়ীভাবে বিদ্যমান থাকে না। কার্যকারণের যথাযথ শর্তগুলি পূর্ণ হলে ধাতু সমূহ ইহাদের নিজস্ব গুণগত স্বভাব প্রদর্শনের জন্য এবং নিজস্ব গুণগত কর্ম সম্পাদনের জন্য উৎপত্তি হয়। এবং নির্দিষ্ট কর্ম সম্পাদনের পর নির্দিষ্ট সময় নিরুদ্ধ হয়। সুতরাং ধাতু সমূহের উৎপত্তি ও বিলয়ের ব্যাপারে কারো কোনো অদৃশ্য হাত নেই এবং উহারা কারো দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করে না, সে যতই ক্ষমতাবান বা শক্তিশালী হোক না কেন। অন্য কথায় ধাতু সমূহের উৎপত্তিতে কারো সম্পর্ক নেই, কারো পক্ষপাতিত্ব নেই এবং উহারা কারো অধীন নহে। উহাদের উদয় বিলয় সম্পূর্ণরূপে কার্যকারণের উপর নির্ভরশীল, যেমন দৃশ্যমান বস্তু, চক্ষু ইন্দ্রিয়, আলো এবং মনস্কার। এই 4টা বিষয় বিদ্যমান থাকলে চক্ষু বিজ্ঞান ধাতুর উৎপত্তি হয়। এই 4টা বিষয়ের বিদ্যমানে জগতের এমন কোন শক্তি নেই যাহা চক্ষু বিজ্ঞান ধাতুর উৎপত্তি নিরোধ করতে পারে। প্রকৃতপক্ষে ধাতু সমূহ জগতের সকল বস্তুর মৌলিক উপাদান। এক খণ্ড কাঠ জগতের সকল জড় বস্তুর মতো 8টা অবিনিবার্য রূপ নিয়ে গঠিত, যথা পৃথিবী, আপ, তেজ, বায়ু, বর্ণ, গন্ধ, রস এবং আহার, ওজ। প্রত্যেক ধাতু নিজস্ব কর্ম সম্পাদন করে, কিন্তু অন্য ধাতু সমূহের কর্ম সম্পাদনে উহা সাহায্য করে না। তবে উহাদের উদ্ভবের জন্য উহারা পরস্পর পাট্টনের সহজাত প্রত্যয়, অনন্য প্রত্যয়, নিশ্চয় প্রত্যয়, অস্থি প্রত্যয় এবং অভিগত প্রত্যয়ের সহিত নির্ভরশীল।
মাত্র অনন্য প্রত্যয়টা কিরকম করে আসে? উপাসক সুকুমার বাবু অনন্য প্রত্যয়টা বলেন। না, ওইগুলোর মধ্যে আসে কি সেটা জানতে চাচ্ছিলাম। ওকে, অনন্য প্রত্যয় হচ্ছে যে ওই যে তিনটা লাঠি, এটা বুঝছি বলতে আমি ওইটাও কিভাবে ওইখানে বলা হচ্ছে নির্ভর করে বলা হচ্ছে সেটা জিজ্ঞেস করছিলাম। কোনখানে? ওই যে অষ্টকলাপের মধ্যে অষ্টকলাপ তো অনন্য প্রত্যয় অবশ্যই। এগুলো একটা চারটা বিষয় ছাড়া, চারটা বিষয় ছাড়া আর নাই। একটা হবে না, অন্যগুলো কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, প্রত্যয় নিশ্চয় প্রত্যয় অস্তি প্রত্যয় প্রত্যয়। যেমন চার মহাভূত উদ্ভব পট্টানের উপরিউক্ত প্রত্যয়ের সহিত 24 প্রকার মহাভূত উৎপন্ন রূপের উৎপত্তি নির্ভরশীল। মূলত আবার বর্ণগন্ধ রস ওজ এগুলো কিন্তু এদের কোনো আবার ইয়ে নাই। এর চারি অবস্থা, এই চারটা সংযুক্ত হইলে এই চারটা আবির্ভূত হয় থাকবে। হ্যাঁ, এটা থাকবে, ওই চারটা থাকলে এটা চারটা থাকবে। আর যেহেতু এগুলো কখনোই পৃথক হয় না, পৃথক করা যায় না, সেহেতু এই চারের সঙ্গে ওই চাইরও সবসময় স্থায়ী ভাবে থাকে, অবিনিবার্য। প্রাণী বলতে অভিধর্মতে নাম রূপের সমন্বয় বোঝায়। নাম রূপ 28 প্রকার রূপ, 52 প্রকার চৈতসিক এবং 89 প্রকার চিত্ত নিয়ে গঠিত। এই নাম রূপের যথাযথ ধাতু সমূহ প্রত্যেকবারে একই সাথে উৎপত্তি এবং নিরোধ হয়, যেহেতু ধাতু সমূহ বস্তু নিরপেক্ষ গুণবাচক সংজ্ঞা মাত্র। উহারা বস্তু রহিত শূন্যতা মাত্র। তাই আমরা শুধু ধাতু সমূহের উপস্থিতি দেখতে পাই, তাহাতে ধাতুর গুণগত কার্য দ্বারা কোনো কঠিন পদার্থ দেখা যায় না। এইরূপ দৃষ্টিপাত করলে জগতে প্রত্যেক জড়াজড় পদার্থের কোনো অস্তিত্ব দৃশ্যমান হয় না এবং কেবল শূন্যতায় প্রতীয়মান হয়। কোন ঘটনা সংগঠন ছাড়াই ধাতু সমূহের উদয় বিলয় হয়। ধাতু সমূহের জীবন্ত বৈশিষ্ট্য হচ্ছে নামরূপ। উহার কর্ম এবং চিত্ত সন্ততি দ্বারা উদ্ভূত তাপ। উহার কর্ম এবং চিত্ত সন্ততি দ্বারা উদ্ভূত তাপ। এটা তাপ হচ্ছে বলতে উদ্ভূত। এটার পরটা কি তাপ হবে? যে হ্যাঁ, তাপ। চিত্ত সন্ততি দ্বারা কর্ম চিত্ত সন্ততি দ্বারা উদ্ভূত তাপ। উদ্ভূত মানে উৎপত্তি। উৎপত্তি হচ্ছে, হ্যাঁ। তো শুধু তাপটা কেন আসলে আমি সেটার জন্য প্রশ্ন করছিলাম। কর্মচিত্ত ঋতু আহার থাকলে তো অবশ্যই উদ্ভূত তাপ, এটা অবশ্যই আসবে না। এগুলোর মাধ্যমে উৎপত্তি হবে, তারপর সংযুক্ত আছে। তো অন্যগুলো নাই? আরো পড়লে বাইরে হবে, আরো পড়েন একটু। দেখি আগেই বলা হয়েছে যে তাদের উদয় বিলয় আছে। যখন উহাদের বিলয় হচ্ছে এবং একই পরিস্থিতি আর উদয় হচ্ছে না, তখন উহাদের মৃত্যু হয়েছে বলে বলা হয়।
যেহেতু কোনো সাহায্য ছাড়া আমরা চলতে বলতে শ্বাস প্রশ্বাস নিতে বা অন্যান্য শারীরিক কাজ করতে পারি, সেহেতু আমরা ধারণা করি যে জীবন নামক পৃথক বস্তু আছে। সুতরাং প্রচলিত মতে আমরা মনে করি আমরা জীবন ধারণ করি। এতে আমাদের মনে জীবন সম্বন্ধে এক ধারণা জন্মে। তাতে মনে হয় সত্যই জীব অথবা জীবই সত্য অথবা সত্যই জীব ও শরীর। এভাবে আত্মার অস্তিত্ব ধারণা জন্মে। ভগবান তথাগত বুদ্ধ আত্মার অস্তিত্ব সম্বন্ধে মিথ্যা দৃষ্টি দূরীভূত করার জন্য ধাতু কথা ব্যাখ্যা করেছিলেন। প্রকৃতপক্ষে ধাতু সময়ের বস্তু নিরপেক্ষ গুণাবলী ছাড়া বাড়ি, মানুষ, আমি, তুমি, সে বলতে কিছুই নেই। ধাতু কথায় স্কন্ধ, আয়তন এবং ধাতু সবই অনাত্ম একথা আলোচিত হয়েছে। সুতরাং আত্মা বলতে কিছু নেই, কেবলমাত্র স্কন্ধ, আয়তন এবং ধাতু সময়ের উৎপত্তি বিলয় আছে। প্রচলিত ভাষায় আমি তুমি ব্যক্তি স্ত্রী পুরুষ আছে বলে ধারণা করা হয় এবং অনেকে এই ধারণায় বশবর্তী হয়ে মিথ্যা দৃষ্টি পোষণ করে। একটু গভীরভাবে চিন্তা করলে ধাতু সময়ের উৎপত্তি বিলয় ছাড়া আর কিছুই দেখা যায় না। যদি এই উদয় বিলয়ের অনিত্যতা উপলব্ধি করা যায়, জগতে আমাদের অস্তিত্ব দুঃখ বলে প্রতীয়মান হয়। যারা দুঃখ মুক্তি লাভের সচেষ্ট হন তারাই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। আচ্ছা, ধাতু কথা গ্রন্থ সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে হলে সর্বপ্রথম মূল পাঠের আলোচ্য বিষয় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং স্কন্ধ, আয়তন ও ধাতুতে উহাদের শ্রেণীকরণ পদ্ধতির সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। মাতৃকায় আমরা 371টা আলোচ্য বিষয়ের পরিচয় দিয়েছি এবং উহাদের গণনা শ্রেণীকরণ উল্লেখ করেছি। প্রত্যেক পরিচ্ছেদের শেষে আলোচ্য বিষয়ের সংখ্যা দেখাইছি। আমরা আবারও বলবো, মাতৃকা সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে ধাতু কথা পাঠে কিছু উপলব্ধি করা যাবে না। আমাদের তো মনে হয় পাই নাই, মনে হয় না, ওই কি বইয়ের নাম ছিল, ধাতু কথায় মোহ তবে তো পাওয়া যাচ্ছে না। এটা বিদুষণী, এটা চ্যাট জিপিটিও খুঁজে পাই নাই, জেমিনিও খুঁজে পাই নাই। মানে এটা থাকলে হয়তো আমরা ওখানে আগে পাওয়া পেতাম। যাবে না, ওখানে পাওয়া যাবে না, এটা গুগলে পাওয়া যাবে। যে মানে জেমিনি গুগল না, তো পাই না। গুগলে দেখছিলাম, তাই গুগলেও চার্জই দেখছি। অনেক সময় এরা পায় না, ওই জেমিনি টেনিমি পায় না, গুগলে পাই যায়। আচ্ছা, ধাতু কথার মূল পাঠে আমরা দুটা পর্বে ভাগ করে নিতে পারি। আচ্ছা, কথা আসতেছে একটু বলে। আচ্ছা,
কিন্তু এটা কপিরাইট ইস্যুর জন্য দিতে পারতেছে না রে। বুঝি নাই। এটা বই বলতেছে কপিরাইট ইস্যুর কারণে দিতে পারতেছে না। আচ্ছা, তাহলে বই পাওয়া গেছে, এটা কিনে নিতে হবে। পালি পালি টেক্সট সোসাইটি এটা থেকে। ও আচ্ছা, বাংলা নাকি পালি? এটা ইংলিশে। ইংলিশে। ঠিক আছে। আচ্ছা, আমরা আবারও বলবো, মাতিকা সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে ধাতুকতা পাঠে কিছু বৃদ্ধি করা যাবে না। আচ্ছা, ধাতুকতার মূল পাঠে আমরা দুটা পর্ব ভাগ করে নিতে পারি, যথা এক, মাতিকা বা বিষয়সূচি, এবং দুই, প্রশ্নোত্তরে বিষয়ের বিশদ ব্যাখ্যা। শুধু পদ্ধতি ও বিষয় দেওয়া হয়েছে তাহা নহে, মাতিকায় পদ্ধতির ভিত্তিও রয়ে গেছে। এখানে 5টা ভাগ আছে, যথা উদ্দেশ্য বা উদ্দেশ্য বা পদ্ধতি, 1, 2 আলোচ্য বিষয়ের অভ্যন্তর মাতৃকা, 3 পদ্ধতির বৈশিষ্ট্য, 4 পদ্ধতির লক্ষণ সমূহ, 5 আলোচ্য বিষয়ের বাহির মাতৃকা, নাকি বাহির লিখছে এটা? বাহির লেখাটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, 1 উদ্দেশ্য বা পদ্ধতি 14 প্রকারে উল্লেখ করে প্রশ্নোত্তরের মাধ্যমে পরবর্তী পর্যায়ে বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে। 2 অভ্যন্তর মাতৃকার আলোচ্য বিষয় 105টা। আচ্ছা, ছিল কি 14 প্রকার উল্লেখ করে প্রশ্নোত্তরের মাধ্যমে পরবর্তী পর্যায়ে বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে। 2 অভ্যন্তর মাতৃকার আলোচ্য বিষয় 105টা। বিভঙ্গ নামক গ্রন্থে এই বিষয়গুলি আলোচনা এলোমেলো এবং বিক্ষিপ্ত, তাই ধাতুকতায় উহাদের একত্রিত করে অভ্যন্তর মাতৃকা নামে অভিহিত করা হয়েছে। আচ্ছা, অভ্যন্তর মাতৃকায় সর্বচিত্ত সাধারণ চৈতসিকের 7টা স্পর্শ গুচ্ছ হতে জীবিতেন্দ্রিয় ও একাগ্রতাকে বাদ দিয়ে চিত্ত ও অধিমুখকে এই স্পর্শ গুচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, কারণ জীবিতেন্দ্রিয় শুধু রূপীয় জীবনে দরকার এবং একাগ্রতা সকল চিত্তে অন্তর্ভুক্ত নাই। চিত্ত ও অধিমুখ্য স্কন্ধ আয়তন ও ধাতু শ্রেণীকণের সেই সম্পর্ক যুক্ত। জীবিতেন্দ্রিয় সম্পর্কে তো একটু ব্যতিক্রম হয়েছে না? প্রশ্ন আমি একটু পরে প্রশ্ন করার জন্য বসে আছি জানতে, কারণ জীবিতেন্দ্রিয়টা যদি নাম না থাকে শুধু জীবিতেন্দ্রিয় নাই এটা বলা চলতে পারে, কিন্তু সরাসরি জীবিতেন্দ্রিয় নাই এটা বলা তো কেমনে হবে? যেহেতু বানতে চিত্তের জীবন শক্তি মনে হয় সেজন্য নাকি বাদ দিয়ে দিছে, না সেজন্য হয়তো বা একদিক দিয়ে হতে পারে।
মানে ওটাই জীবিত ইন্দ্রিয়। শুধু চিত্তের জীবনী শক্তিও জীবিত ইন্দ্রিয়। হ্যাঁ, তারপরে আবার শুধু রূপ ওই জগতের জীবিত দিক দিয়ে আর ইন্দ্রিয় কি। যখন রূপের সঙ্গে যুক্ত হয় তখন রূপের জীবিত ইন্দ্রিয়। এটা ওই চিত্তের জীবনী শক্তি থেকেই রূপের জীবিত ইন্দ্রিয় সরাসরি কানেক্টেড বিষয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আরো ওইরকম তো ওইটা ওই জন্য আমি একটু ইয়ে করছিলাম আর কি। নিশ্চয় কোনো এটা পদ্ধতি বিশ্বস্ত থাকবে। যাই হোক, আচ্ছা, চিত্ত ও অধিমুখ্য স্কন্ধ আয়তন ও ধাতু শ্রেণীকরণের সহিত সম্পর্কযুক্ত। আচ্ছা, এই দুইটা আয়তন ও ধাতু শ্রেণীকরণ। 3 পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে ক স্কন্ধ আয়তন ও ধাতুর সহিত শ্রেণীকরণ করে আলোচ্য বিষয়গুলি শ্রেণীভুক্ত ও শ্রেণী বহির্ভূত করে দেখানো। আলোচ্য বিষয় অন্য কোন বিষয়ের সহিত শ্রেণীকরণ করা হয় নাই। খ আলোচ্য বিষয়গুলি 4 প্রকার অরূপী স্কন্ধের সহিত সম্প্রয়োগ ও বিপরীত দেখানো হয়েছে। এখানে রূপস্কন্ধ ও নির্বাণ সম্প্রয়োগে ও বিপ্রয়োগে বিবেচনা করা হয় নাই। কারণ উহারা পরস্পর সম্পর্কযুক্ত ও নহে এবং বিপ্রযুক্ত ও নহে, এবং 4 অরূপীয় স্কন্ধ সবসময় বিপ্রযুক্ত। রূপস্কন্ধ ও নির্বাণ সম্প্রয়োগে ও বিপ্রয়োগে বিবেচনা করা হয়নি। এগুলো বলতে এটা কেমনে বলো আবার এখানে? অর্থাৎ নির্বাণ তো রূপের সঙ্গে কখনো সংযুক্ত বিযুক্ত ওই জাতীয় করে তো কোনো আলোচনা তো হয় নাই, আমরা পাইনি। এবং রূপের সঙ্গে 4 অরূপ স্কন্ধ সর্বদাই বিপ্রযুক্ত। তো এটা ঠিক আছে, তো ওইটাই বলা হচ্ছে আর কি। আচ্ছা, 4 পদ্ধতির লক্ষণ সমূহ আলোচ্য বিষয়ে স্কন্ধ আয়তনে ও ধাতুতে শ্রেণীকরণ করা যায় কিনা দেখানো হয়েছে। লক্ষণ সমূহ স্কন্ধ আয়তনে ও ধাতুতে, যেমন চক্ষু আয়তন এবং শ্রোত্রায়তন রূপস্কন্ধের সহিত শ্রেণীভুক্ত। আচ্ছা, এবং শ্রেণীকরণে একই লক্ষণ সমূহ বিদ্যমান। সুখ বেদনা ও দুঃখ বেদনা বেদনা স্কন্ধের সহিত শ্রেণীভুক্ত এবং শ্রেণীকরণে একই লক্ষণ সমূহ বিদ্যমান, কিন্তু চক্ষু আয়তন ও সুখ বেদনা একই শ্রেণীভুক্ত নহে। ও আচ্ছা, এবং উহাদের লক্ষণ সমূহ একই নহে। তাহা ছাড়া একই সঙ্গে উৎপত্তি, একই সঙ্গে নিরোধ, একই অবলম্বনে স্থিতি এবং একই ভিত্তিতে অবস্থান প্রভৃতি 4 লক্ষণের সম্প্রয়োগ আছে কিনা দেখানো হয়েছে। ও আচ্ছা, সম্প্রয়োগ মানে এটাই না? কন্টিনিউশন একটা পর একটা। আচ্ছা, প্রয়োগ
আচ্ছা 5 বাহির মাতৃকায় ধর্ম সঙ্গিনীর 22টি দিক। ওটা আমরা আভ্যন্তর মাতৃকায় প্রসেপ্ট হবে না বলতে। এবং 100টা ধাতুকতায় আলোচ্য বিষয় হিসেবে গৃহীত হয়েছে। প্রশ্নোত্তরে বিশদ ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে অভিধর্মে পরমার্থ সত্যের দ্বারা বস্তু নিরপেক্ষ গুণাবলী প্রকাশিত করে উহাদের বিশদ ব্যাখ্যা দেওয়া এবং যুক্তিপূর্ব আলোচনা করা। ধাতুকতায় ও বস্তু গুণাবলী স্কন্ধ আয়তন ও ধাতুতে শ্রেণীভুক্ত করে দেখানো হয়েছে। ধাতুকতায় ও বস্তু গুণাবলী স্কন্ধ আয়তন ও ধাতুতে শ্রেণীভুক্ত করে দেখানো হয়েছে। এখানে সূত্র পিটকের মতো প্রচলিত ভাষায় সত্য, প্রাণী, স্ত্রী, পুরুষ, আমি, তুমি, পাহাড়, পর্বত প্রভৃতি বর্ণনাত্মক আলোচনা নেই। অভিধর্ম মতে এগুলি জরাজরের কতগুলি শব্দ মাত্র। প্রকৃতপক্ষে উহাদের কোনো অস্তিত্ব নাই। জড় পদার্থ 8টা অবিনিবেশ্য রূপ নিয়ে গঠিত এবং অজড় বা প্রাণীসমূহ নামরূপ বা পঞ্চ উপাদান স্কন্ধের সমষ্টি মাত্র। জগতে বেশিরভাগের লোকেরা এইরূপ বিকৃত ধারণা বা অন্ধবিশ্বাস বা মত পোষণ করে যে বস্তুর একটা পৃথক অস্তিত্ব আছে এবং সেইরূপ প্রাণীদেরও একটা পৃথক সত্তা বা অস্তিত্ব আছে। বিকৃত ধারণা, অন্ধবিশ্বাস। এই বিশ্বাসটার মধ্যে কয়েকজন মানুষের মধ্যে হবে, এটা যারা মানে ইয়ে করতেছে ওরা ছাড়া, তাহলে সবগুলো কি বিকৃত ধারণা, অন্ধবিশ্বাসের মধ্যে আছে আমরা? না, তো বুদ্ধ এক কথায় সবাইকে পাগল বলে ফেলছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। হ্যাঁ, ঠিক। শুদ্ধ ভাষায় সবাইকে, সুন্দর মার্জিত ভাষায় পাগল বলে ফেলছে না? হ্যাঁ বাদ, ঠিক, সত্যি কথা। আচ্ছা, তারা সেভাবে চিন্তা করে, কথা বলেও কাজ করে, তাই তাদের ধারণা জন্মে যে দেহের ও মনের কার্য করার জন্য একটা পৃথক অস্তিত্ব আছে এবং সকল কাজের জন্য কারক রয়ে গেছে। তাই তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে না এবং তাদের এই পৃথক অস্তিত্বকে আত্মা বলে ভুল করে। ধাতুকতায় মানুষের এই ভুল ধারণাকে দূরীভূত করার জন্য ভগবান তথাগত বুদ্ধ বলেছেন যে কেবলমাত্র স্কন্ধ, আয়তন এবং ধাতু ছাড়া প্রকৃতপক্ষে ব্যক্তি বা বস্তু বলতে কিছুর অস্তিত্ব নেই। সব্যে সত্তা সুখিদান্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। ডক্টর সিদ্ধাংশু বিকাশ বড়ুয়া, 5/12/89 বানতে, বেশি দিন হয়নি তো। আচ্ছা, আমার সঙ্গে দেখা হয়েছিল ওই, আমার সঙ্গে দেখা হয়েছিল 99-তে বোধহয়। তাই না? আমরা দেখছিলাম তো কয়েকবার। এটা মানে ট্রিটমেন্ট করতে গেছিলাম, করা ছিল এটা মেহেদিবাগ না, ওদিকে ভিতরে কোন জায়গা জানি ওনার চেম্বার ছিল। আমার সঙ্গে অবশ্য একটু গন্ডগোল হয়ে গেছে, কিন্তু দেখলে মতো এরকম ট্যালেন্ট মনে হতো, আগে চিনতাম না মতে। হ্যাঁ, এই পর্যায়ে ট্যালেন্ট সেটা আমি জানতাম না তাকে। ওর ম্যারেজটা একটু ইয়া টাইপের, কথায় ওর রাগান্বিত ভাবটা চলে আসে। আচ্ছা, অভিধর্ম শিক্ষার জন্য বাংলায় প্রচলিত অত্যাবশ্যক 9টা লিটল লেফট থাম্ব বা কনিষ্ঠাঙ্গুলি হাত বই, লিটল ফিঙ্গার ম্যানুয়ালস
আমরা যেটা পড়ছি অভিধর্মাত্ম সংগ্রহ, অনুরুদ্ধ পরমার্থ বিনিশ্চয়, অনুরুদ্ধ নামরূপ পরিচ্ছেদ, অনুরুদ্ধ অভিধর্ম অবতার, বুদ্ধ দত্ত, বুদ্ধ ঘোষের সমসাময়িক, রূপ বিভাগ, বুদ্ধ দত্ত, সত্য সংক্ষেপ, ধর্মপাল, বিশুদ্ধিমার্গ টিকার লেখক। এই তো মোহ বিচ্ছেদানি কাশ্যপ শ্রীলঙ্কা, ক্ষেম প্রকরণ, ক্ষেমটিকা, বাৎসিশ্বর মহাস্বামী, নামাচ দীপক, সদ্ধর্ম জ্যোতিপাল, ব্রহ্মদেশ। জ্যোতিপাল তো বাংলাদেশের মধ্যে, এটা ব্রহ্মদেশের, এটা ব্রহ্মদেশের আরেকজন, এটা এটা একটা না। আচ্ছা আচ্ছা, এইটা এখান থেকে যে কোনো একটা পড়লে হয়ে যায়। হ্যাঁ, আমরা তাহলে রবীন্দ্রসঙ্গীত পড়ে ফেলছি তো 1 নাম্বারটা। হ্যাঁ, পড়বে 1 নাম্বারটা। নামরূপ পরিচয় তখন আমরা কোথায় যেন পাইছিলাম নাকি? আচ্ছা যাও, আমরা এখন কি করব? সহায়ক গ্রন্থ সমূহ ইংলিশ। মাতিকা 1, ধাতুকথা গ্রন্থের বিষয়সূচি। ধাতুকথা গ্রন্থে আলোচিত 371 বিষয়ের পরিচয় এবং গণনা শ্রেণীকরণ। 1, অভ্যন্তর মাতিকা। ক, পঞ্চস্কন্ধ। পঞ্চখন্দা। 1, রূপস্কন্ধ, 28 প্রকার রূপ। ওইখানে একটা স্কন্ধ আছে, 11টা আয়তন আছে, 11টা ধাতু আছে। মানে সম্পাদকে আর কোনো কিছু আপনার ওখানে নাই দাদা নাকি? না, নাই তো এখানে। ওখানে আছে সম্পাদনের লেখা আছে অবশ্যই, অনেক পৃষ্ঠা এগুলো। কোন এই সূচির পর আসবে কিনা যায় না তো। না, আর সূচির পড়া এখানে দেয় নাই আর কি। সম্পাদকের কথাগুলো লেখা দেয় নাই যে আর কি। প্রথমে পড়লে সুকুমার বরুক। না না, সমস্যা নেই। এখানে ইয়াতে আপনার মূল কথা যেটা, এটা ডাক্তার বাবু এটা চলে আসছে, বুঝছেন না? এটা চলে আসছে, হ্যাঁ। তারগুলো পড়া তাহলে রূপস্কন্ধে বলতে 28 প্রকার রূপের মধ্যে একটা স্কন্ধ আছে বলতেছে, 11টা আয়তন, 11টা ধাতু। ঠিক আছে, একটা এটা পড়ব বলতে। হ্যাঁ, রূপস্কন্ধ এক স্কন্ধে 11 আয়তনে এবং 11 ধাতুতে শ্রেণীভুক্ত। অভিধর্ম মতে স্কন্ধ 5টা, আয়তন 12টা এবং ধাতু 18টা। সুতরাং রূপস্কন্ধ 4 স্কন্ধে 1 আয়তনে এবং 7 ধাতুতে শ্রেণীভুক্ত নয় বা শ্রেণী বহির্ভূত, এই রূপে অন্যান্য বিষয় আলোচিত হয়েছে। এটা বুঝছেন আপনি? রূপস্কন্ধ 28 প্রকার রূপ। স্কন্ধ হচ্ছে যে 1 রূপস্কন্ধ, আর আয়তন হিসেবে বললে 11 আয়তন। ওইটা ঠিক আছে, 11 ধাতু। আর ধাতু হিসেবে বললে 11 ধাতু রূপস্কন্ধকে। না, ওইখানে নিচে লিখছে বলতে, সুতরাং রূপস্কন্ধ 4 স্কন্ধে 1 আয়তনে এবং 7 ধাতুতে শ্রেণীভুক্ত নহে বা শ্রেণী বহির্ভূত। হ্যাঁ, 7 ধাতুর শ্রেণীর বহির্ভূত, ঠিকই তো আছে। 7 ধাতু বলতে ওটা আর কি, সপ্তাবিজ্ঞান ধাতু। ও আচ্ছা, এটা 7 ধাতুর বহির্ভূত। রূপস্কন্ধ 4 স্কন্ধে 1 আয়তনে। রূপস্কন্ধে 11 আয়তনে এবং 11 ধাতুতে শ্রেণীভুক্ত। অভিধর্ম মতে স্কন্ধ 5টা, আয়তন 12টা এবং ধাতু 18টা।
সুতরাং রূপস্কন্ধ 4 স্কন্ধে, রূপস্কন্ধ 4 স্কন্ধে এক আয়তনে, এক আয়তনে এবং 7 বিজ্ঞান ধাতুতে শ্রেণীভুক্ত নহে। ঠিক আছে, শ্রেণীভুক্ত নহে বা শ্রেণী বহির্ভূত। ঠিক আছে, এই রূপস্কন্ধ 4 স্কন্ধের সঙ্গে এবং এক আয়তনের এবং সপ্ত বিজ্ঞান ধাতুতে শ্রেণীভুক্ত নহে, এটা বহির্ভূত। এই রূপে অন্যান্য বিষয় আলোচিত হয়েছে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে বলতেছে, বুঝছেন না? এগুলো মাতিকা। তাহলে এখানে রূপস্কন্ধ 4 স্কন্ধ বলতে ওই কি নাম স্কন্ধ বলছে এখানে? না, এগুলো আমাদের মোটামুটি এখন মনে না রাখলেও এটা তো আমাদের আইডিয়া আছে। না, আমি প্রশ্ন করছি এই কারণে, কারণ এটা তো একটু জানার জন্য। 4 স্কন্ধ আর বাকি 4টা আর কি, এটা নিচে বাকি যাইতে আছে তো বেদনা স্কন্ধ, বেদনা স্কন্ধ, বেদনা চৈতসিক, স্কন্ধ 1, আয়তন 1, ধাতু 1, বেদনায়তন, বেদনা এটা কোন আয়তন? বেদনা এটা ধাতু, এক ধাতু, এক আয়তন। তাহলে এটা মনায়তন আর কি, এক আয়তন, সংজ্ঞায় মনায়তন, তারপরে মনোধাতু। রূপস্কন্ধ 4 স্কন্ধে এক আয়তনে। আচ্ছা, এটা বুঝেন নাই যে এখনো ওই ইয়াটা? আচ্ছা, এটা আমরা আলোচনা করতেছি তাইলে একটু করে। রূপস্কন্ধে 11 আয়তনে, 11 ধাতুতে, আমরা 12 আয়তন 12 ধাতু, 18 ধাতু আছে না? ধাতু 18 প্রকার, 18 থেকে আর 6টা 7টা 7 ধাতু, ওই বাদ হবে কোন 7 ধাতু? সপ্তবিজ্ঞান ধাতু। সপ্তবিজ্ঞান ধাতু বাদ দিয়েছে, হ্যাঁ। তারপরে আর এখানে 12 আয়তন থেকে একটা বাদ যাবে, ধর্মধাতু থাকবে। কেন? ওই যে সূক্ষ্ম রূপ আছে সেই জন্য ওটাও পড়ে গেছে, ধর্মায়তনটাও। আরো একটা বাদ গেলে, মনায়তন বাদ গেলে আরো 11। বুঝছেন? এটা রূপস্কন্ধের মধ্যে পড়তেছে না। ধর্মায়তনের মধ্যে আপনার সূক্ষ্মরূপ আছে না, সূক্ষ্মরূপ এগুলো আবার রূপস্কন্ধের অন্তর্গত যে, সেই জন্য এটা 11 হয়ে গেছে, 10 হয় নাই। ও আচ্ছা, ধর্মায়তন সহ আছে সেখানে, সেজন্য। বুঝছি। তাহলে আর নিচেটা তো বুঝছেন পুরা? না, নিচেরটাই আছে। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়েছে। ও আচ্ছা, তাহলে বাকিটা কালকে থেকে শুরু করবেন নাকি? হ্যাঁ, সদ্ধর্ম প্রাণ বলে যতগুলো মাতিকা এখানে না, আমাদের আগে মাতিকা যত কঠিন লাগলেও এখন যেহেতু মাতিকা সম্পর্কে ক্রমান্বয়ে ধারণা হচ্ছে, আর এগুলো যেমন প্রথম পেজটা আমরা বুঝলামই, কোনো ঝামেলা রইল না। না, মাতিকা মনে হয় 2-3 লাগবে মনে হয় পড়তে, যদি বুঝে যায়। না, বুঝে যাবো, ঠিক আছে, বুঝে যাবো। এখন দুবাদুবির তো কিছু নাই আমাদের। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম মধ্যে ধাতু কথা অধ্যয়ন করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে।
এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, কুরবান দিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু